আজকে এই ভিডিওতে আমরা জেএফএম বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট মানে এটা হচ্ছে তোমার ইকোলজি পার্টের বাস্তুবিদ্যা পার্টের যে বায়োডাইভার্সিটি সংরক্ষণের একটা ব্যবস্থাপনা। জেএফএম নামটা শুনে বুঝতে পারছো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তো এটা কি? জয়েন্ট মানে যুক্ত হওয়া, ফরেস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ বন দেখাশোনা করার জন্য, বন দেখভাল করার জন্য। তো কারা জয়েন্ট হচ্ছে? যে জায়গায় একটা ফরেস্ট তৈরি হবে বা যে জায়গায় একটা ফরেস্ট আছে সেখানকার লোকাল মানুষ, জনসাধারণ এবং সরকারের অর্থাৎ গভর্নমেন্ট বা কোনো অর্গানাইজেশন, এদের মধ্যে একটা চুক্তি হয়ে তারপর সে যুক্ত হবে। কারণ যেখানে একটা ফরেস্ট রয়েছে সেখানকার আশেপাশের আদিবাসী লোকজন যদি সচেতন না হয় এবং তারা যদি নিজ থেকে একটা বনকে সংরক্ষণ না করে, তবে বাইরে থেকে সরকারি সহায়তায় একটা বনকে সংরক্ষণ করা অনেক দুঃসহ, অনেক ব্যয়বহুল হয়ে যায়। কিন্তু যদি সেখানকার স্থানীয় লোকজন সেই ফরেস্টকে নিজের বন বলে মনে করে তারা যদি তার দেখাশোনা করে এবং তাকে সংরক্ষণ করে এবং তার বদলে তারা সেখান থেকে খাদ্য, জ্বালানি, আসবাবপত্র সব কিছু সংগ্রহ করতে পারে, তাহলে কী হচ্ছে, সেই আদিবাসী সেখানকার স্থানীয় লোকজনই সেই ফরেস্টটাকে বাঁচিয়ে বা টিকিয়ে রাখার জন্য প্রধান সম্বল হয়ে উঠবে। এটাই হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তো চলো আমরা দেখি জেএফএম কি। প্রথম পর্যায়ে জেএফএম হলো জেএফএম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। জেএফের ফুল ফর্ম কী হলো? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট হলো একটি প্রকল্প, এটা একটা প্রজেক্ট। প্রকল্পটির সূচনা করা হয়েছিল স্থানীয় জনগণের দাবি মেনে ধ্বংসের হাত থেকে বনকে বাঁচাতে। অর্থাৎ একটা ফরেস্ট, সেই ফরেস্টটাকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য কী হয়েছিল, স্থানীয় জনসাধারণ সচেতন হয়েছিল এবং সেখান থেকে সরকার তাদের সঙ্গে হাত মিলিয়ে বনকে বাঁচায়। এই প্রকল্পে সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে অরণ্যের সুরক্ষা এবং ব্যবস্থাপনা সুনিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। এই প্রকল্প গ্রামবাসীদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিল, যাতে তারা বনজ সম্পদ যেমন শালপাতা, রজন, ধুনা ইত্যাদি সংগ্রহের মাধ্যমে স্বনির্ভর হতে পারে। অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট হচ্ছে বায়োডাইভার্সিটি সংরক্ষণে এমন একটা দিক যেখানে স্থানীয় সাধারণ মানুষের দ্বারাই তোমার প্রকৃতিকে বাঁচিয়ে রাখা যাবে, প্রকৃতিকে সংরক্ষণ করা যাবে। এর ফলে কি হচ্ছে, তারা প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করবে কিন্তু তার প্রকৃতির সে গাছপালা বা জঙ্গলকে টিকিয়ে রাখার জন্য তারাই হচ্ছে দায়বদ্ধ থাকবে। 1971 সালের পর থেকে 1272 খ্রিস্টাব্দের 1272 হেক্টর পরিমিত শাল জঙ্গল 10 বছরের মধ্যে বড় ঘন জঙ্গলে পরিণত হয়েছে। এটা মেদিনীপুরের আরাবরী শাল ফরেস্ট একটা আছে। 1971 সালে এর কাজ শুরু হয়েছিল সরকার এবং জনসাধারণের জন্য মিলিত প্রচেষ্টা, এবং এরপর থেকে এটা 1272 হেক্টর একটা বিশাল বড় জঙ্গলে পরিণত হয়েছে শুধুমাত্র স্থানীয় জনসাধারণের সহযোগিতায়। এই প্রকল্পটি বন দপ্তরকে উৎসাহিত করে এবং নতুন নতুন জায়গায় এরকম প্রকল্প গড়ে তুলতে সাহায্য করে। ধরুন না, কোনো একটা জায়গার সরকার বা কোনো একটা অর্গানাইজেশন চাইলো যেখানে আমি 1000 গাছ লাগাবো। এবার 1000 গাছ তো লাগিয়ে চলে আসলো, এবার স্থানীয় জনসাধারণ যদি সেই গাছগুলো সেবা না করে, স্থানীয় জনসাধারণ সেই গাছগুলো দেখভাল না করে বা তারা যদি বদমাশি করে বা হয়তো গাছগুলোকে নষ্ট করে দেয়, তাহলে কিন্তু কোনোভাবে তোমার এই গাছ লাগানো সফল হবে না যতক্ষণ না স্থানীয় মানুষের সহায়তা পাওয়া যাবে। বর্তমানে 84,632টি জেএফএম কমিটি রয়েছে, যারা প্রায় 17.33 মিলিয়ন হেক্টর জমির অরণ্য দেখাশোনা করছে। জাস্ট কল্পনা করে যে 84,632টি জেএফএম কমিটি রয়েছে, যারা 17.33 মিলিয়ন হেক্টর জমির অরণ্য দেখাশোনা করছে। একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক, যেমন আড়াবাড়ি অরণ্য। যৌথ বন ব্যবস্থাপনা বা জেএফএম এর ধারণাটি প্রথম সূত্রপাত হয় 1971 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার আড়াবাড়ি অরণ্যে। তাহলে প্রথম 1971 সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা আড়াবাড়ি একটা জায়গার নাম রয়েছে আড়াবাড়ি,
সে আরাবাড়ি অরণ্যে প্রথম এটার সূচনা করা হয়েছিল। এই প্রকল্পটির সূচনা করা হয়েছিল জনগণের দাবি মেনে ধ্বংসের হাত থেকে অরণ্যকে বাঁচাতে। তাহলে একটা ফরেস্টকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্যই জনসাধারণের আবেদনের সহায়তায় জনসাধারণের আবেদনের প্রেক্ষিতে এই প্রকল্পটি চালু হয়। বন দপ্তরের নীতি অনুযায়ী 1971 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গে শাল গাছের জঙ্গল পুনরুদ্ধারের জন্য মেদিনীপুর শহর থেকে 30 কিলোমিটার দূরে আরাবাড়ি অরণ্যের ডিভিশনাল ফরেস্ট অফিসার শ্রী অজিত কুমার ব্যানার্জি নেতৃত্বে শাল গাছ চাষের ব্যবস্থা করা হয়। মানে এই জায়গাটাতে কী করা হয়েছিল, তোমার ডক্টর শ্রী অজিত কুমার ব্যানার্জি ডিএফও ডিভিশনাল ফরেস্ট অফিসার, যেখানে শাল গাছের একটা বন বা অরণ্য তৈরি করতে হবে। তিনি স্থানীয় 11টি গ্রামের মানুষকে সঙ্গে আলোচনা করে 1972 খ্রিস্টাব্দে বন সুরক্ষা কমিটি গড়ে দিলেন, ফরেস্ট প্রোটেকশন কমিটি গড়ে তোলেন। এই কমিটিকে মানে স্থানীয় লোকজনকে দিয়ে কিন্তু ফরেস্ট প্রোটেকশন কমিটি তৈরি করেছিল। এই কমিটিকে সদ্যরূপিত শাল গাছের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়। তারা বিনিময়ে কী পাবে? বিনা স্থানীয় মানুষদের গ্রামীণ নিযুক্তি স্কিমে চাকরির ব্যবস্থা, কাঠের পরিবর্তে অন্য বনজ সম্পদ আরোহণের অধিকার দেওয়া হয়। কাঠের ব্যবস্থা দিলে কী হবে? সব গাছগুলো তো কেটে নেবে। তা কাঠ ছাড়া যেমন সেখানে মধু পাওয়া যেতে পারে, রজন পাওয়া যেতে পারে, বিভিন্ন ধরনের তরুক্ষীরগুলো পাওয়া যেতে পারে। সেখানে তোমার মানে এইসব জিনিসগুলো তোমার কি বিভিন্ন শালপাতা পাওয়া যেতে পারে, রজন ধুনু পাওয়া যেতে পারে। এই সমস্ত জিনিসগুলো ওরা সেই বন থেকে সংগ্রহ করে মার্কেটজাত করে। কিন্তু বনে গাছ কাটাটা সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যায়। এই উদ্যোগ সফল হয়, মানে সরকার কি করলো, এখানে ফরেস্ট ডিভিশনাল অফিসার কি করলো, সে একটা বুদ্ধি করলো যে স্থানীয় মানুষকে শাল গাছ লাগানো এবং সেই শাল গাছ দেখাশোনা তারাই করবে। তার পরিবর্তে তারা সেই জঙ্গল থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, যেমন ফলমূল, কাঁচামাল, যেমন জ্বালানি, যেমন তোমার হচ্ছে কি জ্বালানি সংগ্রহ করতে পারবে। তার ফলে কী হবে, তারা লাভবান হবে, আবার এদিকে বনটা বেঁচে যাবে। এবার ব্যবস্থাপনা, তার জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? আরাবরের ঘটনায় অনুপ্রাণিত হয়ে ভারত সরকারের পরিবেশ এবং বনমন্ত্রক সমস্ত রাজ্য সরকারকে, স্থানীয় জনসাধারণ এবং স্বেচ্ছা সংগঠনগুলিকে সঙ্গে নিয়ে বন উন্নয়ন চালন নীতি প্রণয়ন করেন। এবার রাজ্য সরকার, স্থানীয় জনসাধারণ এবং এনজিওগুলো যে রয়েছে তারা সবাই মিলে একসাথে একটা চালন নীতি প্রণয়ন করে। সে অনুযায়ী 22টি রাজ্যের সরকার সংশ্লিষ্ট রাজ্য বন দপ্তরকে যৌথ বন ব্যবস্থাপনায় করার নির্দেশ দেয়। অর্থাৎ এর ফলে কি 22টি রাজ্যের বন দপ্তর কী করেছিল, সেই স্থানীয় জনসাধারণকে নিয়ে এবং স্বেচ্ছাসেবী সংগঠন বা এনজিওগুলোকে নিয়ে একটা যৌথ বন দপ্তর ব্যবস্থাপনা পরিচালনা করার নির্দেশ দেয়। বর্তমানে ভারতের 17.33 মিলিয়ন হেক্টর বন পরিচালনা যৌথ বন ব্যবস্থাপনা সহায়তা করে। কারণ শুধুমাত্র সরকার যদি একটা বনকে টিকিয়ে রাখতে চায় সেটা কিন্তু খুবই কঠিন বা দুঃসহ হয়ে উঠবে। কিন্তু যদি স্থানীয় জনসাধারণকে সচেতন করা হয় তাহলে তাদের সহায়তায় খুব সহজভাবে তোমার একটা অরণ্যকে টিকিয়ে রাখা যাবে। এর অধীনে অনেকগুলো কমিটি গঠিত হয় যেগুলো বন সংরক্ষণ ও ভূমিস্তরের কাজ করে থাকে। এই কমিটিগুলো হলো, দেখো কতগুলো নাম হচ্ছে: ফরেস্ট প্রোটেকশন কমিটি FPC, ইকো ডেভেলপমেন্ট কমিটি EDC, ভিলেজ ফরেস্ট কমিটি VFC। তারপর হচ্ছে তারা ফরেস্ট প্রোটেকশন কমিটি হয়, ইকো ডেভেলপমেন্ট কমিটি হয়, ভিলেজ ফরেস্ট কমিটি হয়। এগুলো তোমার তৈরি করা হয় স্থানীয় মানুষ, রাজ্য সরকার এবং তোমার হচ্ছে এনজিওদের মিশিয়ে। এবারে দেখো JFM এর ভূমিকা কী। তা JFM মানুষকে কী করছে আগে বুঝতে পেরেছ। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি, JFM এর পরিচালনার সময় স্থানীয় মানুষের সহযোগিতায় স্থানীয় উদ্ভিদ প্রাণী প্রজাতিকে সঠিকভাবে চেনা যায়, তাদের গুরুত্ব অনুধাবন করা যায়। কারণ স্থানীয় মানুষরা ওদের স্থানীয় সমস্ত উদ্ভিদ বা প্রাণী বা যাদের সম্পর্কে বেশি জ্ঞান রাখে। একজন যতই পড়াশোনা করে আসুক না কেন, একজন যে জন্ম থেকে তোমার সেই গাছ বা জীবটাকে দেখছে তার প্রতিদিনের জ্ঞান কিন্তু অনেক বেশি। ওকে। 2 নম্বর হচ্ছে JFM এর মাধ্যমে স্থানীয় মানুষকে জীবনের সচেতন এবং আগ্রহী করে তোলা হয়।
অর্থাৎ মানুষকে একটা জীব বা একটা গাছ সম্পর্কে সচেতন করে তোলা হয়। 3 নম্বর বলছে কি, যে ফিল্মের সাহায্যে কোনো নির্দিষ্ট স্থানের প্রাকৃতিকগত সমস্যার কারণ অনুসন্ধান, তার প্রভাব সম্বন্ধে তথ্য সংগ্রহ। অর্থাৎ এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে কী হচ্ছে, জনসাধারণ মন খুলে তাদের কথাবার্তা সরকারকে বলতে পারছে। তখন সরকার কি বুদ্ধি বের করছে, উপায় বের করছে, সরকারি সহায়তা তো মানুষকে দিতে পারছে বলে গ্রামের মধ্যে কোনো যদি প্রাকৃতিকগত সমস্যা চলে আসে, সেই সমস্যাটা অনায়াসে সলভ হয়ে যায়। 4 নম্বর হচ্ছে স্থানীয় মানুষকে জেএফএমের মাধ্যমে অংশগ্রহণ করি রক্ষার কাজ সঠিকভাবে করা যায়, কারণ তারাই জানে কোথায় কোন উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায় এবং চোরা শিকারীদের আক্রমণ কীভাবে প্রতিহত করা যায়। যেহেতু তারা সেই এলাকার লোক, তারা প্রতিনিয়ত দেখছে বলে সেটা তাদের দ্বারাই সম্ভব। 5 নম্বর হচ্ছে এর মাধ্যমে স্থানীয় মানুষদের সচেতন করে চোরা শিকারীদের হাত থেকে মূল্যবান উদ্ভিদ ও প্রাণীদের সংগ্রহণ করা যায়। কারণ যতই ফরেস্ট রেঞ্জ অফিসার রাখা হোক না কেন, আজকে কিন্তু বড় বড় অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক, এগুলোতে কিন্তু চোরাচালান বা চোরা শিকার বন্ধ করা যায় না সম্পূর্ণরূপে। কিন্তু যদি এই দায়িত্বগুলোকে তুমি যদি স্থানীয় লোকালয়ের হাতে দিয়ে দেওয়া হয়, কারণ যারা চোরাচালান করে সেই চোরাই মালগুলো ওই গ্রামেগঞ্জের মধ্য দিয়েই যায়, বা ওই চোরাই মালগুলো সাপ্লাই করার জন্য গ্রামেগঞ্জের লোকে কিন্তু যুক্ত থাকে। কিন্তু যদি ওই গ্রামেগঞ্জের লোককে সচেতন করে, তাদের বা আশেপাশের এলাকার লোককে সচেতন করা হয়, তাদের গুরুত্ব সম্পর্কে বোঝানো হয়, তাহলে চোরাচালান প্রায় বন্ধ হয়ে যেতে বাধ্য। 6 নম্বর বলছে দেখো, জেএফএমের মাধ্যমে স্থানীয় মানুষের অর্থ প্রদানের ব্যবস্থা থাকায় তারা জীবিকা নির্বাহের জন্য এর উপর নির্ভরশীল হয়। জেএফএম থেকে কী হয়, এই কমিটি থেকে মানুষকে জীবন ধারণের জন্য, জীবিকা নির্বাহের জন্য বা কোনো কাজ করার জন্য অর্থ দেওয়া হয়। জীববৈচিত্র্য সংরক্ষণ তাদের প্রচেষ্টা যথেষ্ট আন্তরিক হয়ে ওঠে। 7 নম্বর হচ্ছে দেখো, এর মাধ্যমে স্থানীয় অঞ্চলের অর্থনৈতিক বিকাশ ঘটে, কারণ যেহেতু ফরেস্টটা প্রোটেক্টেড থাকে কার দ্বারা, জনসাধারণের দ্বারা। জনসাধারণ সেখান থেকে ফলমূল ভোগ করে, তারা কাঠ ভোগ করে, তারা তখন কী করছে, অনেক সময় টুরিস্ট প্লেসে ব্যবহার করে, তার ফলে কি অর্থনৈতিকভাবে তারা লাভবান হয়। তারপরে কী হচ্ছে, ফরেস্ট যখন তৈরি হচ্ছে তখন দূষণ কমে যাচ্ছে, কর্মসংস্থান বাড়বে, জীববৈচিত্র্যের উপর আক্রমণ প্রতিহত হয়, চোরাচালান থেকে শুরু করে জীববৈচিত্র্য আক্রমণ বন্ধ হয়, ফলে সামগ্রিকভাবে বাস্তুতন্ত্রের উন্নতি হয়। কারণ জনসাধারণকে দিয়ে যদি জনসাধারণের কাজ করানো যায় তো সবচেয়ে ভালো হয়। তাই জেএফএর গুরুত্ব কিন্তু জীববৈচিত্র্য সংরক্ষণে অসীম, যা অস্বীকার করা যায় না।